বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। যে কোনো দেশের রাষ্ট্র পরিচালনার জন্য বা যে কোনো সংগঠনের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য একটা জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে গোয়েন্দা তথ্য। যে জিনিসটা বলছিলাম, যে রাষ্ট্রের সঠিক পথে বিচরণের জন্য, সঠিক পথে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে দেশের গোয়েন্দা সংস্থা। দেশের গোয়েন্দা সংস্থা যদি সুসংগঠিত না হয়, কার্যকরী না হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে দেশ বা রাষ্ট্র ভুল পথে হাঁটবে, সরকার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সেজন্য বলছিলাম যে আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং তাদের সংস্কারের দরকার। গোয়েন্দা সংস্থাগুলো একটি জাতির প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোর মেরুদণ্ড স্বরূপ। তাদের মূল দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, উদীয়মান হুমকি মূল্যায়ন এবং নীতি নির্ধারকদের কাছে সময়মতো গোয়েন্দা তথ্য পৌঁছে দেওয়া, যাতে দৃশ্যমান ও অদৃশ্য দুই ধরনের বিপদ থেকে জাতীয় নিরাপত্তা রক্ষা করা যায়। বাংলাদেশের দুটি প্রধান সংস্থা, ডিজিএফআই এবং এনএসআই, যদিও অন্যান্য গোয়েন্দা সংস্থা রয়েছে, বাট এই দুটি প্রধান। স্বাধীনতার পরের বছরগুলো থেকেই ঠিক এই ভূমিকায় কাজ করে আসছে। ডিজিএফআই এর প্রাতিষ্ঠানিক ভিত্তি 1970-এর দশকে প্রথম ভাগে স্থাপিত হয় দক্ষিণ এশিয়ার সশস্ত্র বাহিনীগুলোতে প্রচলিত সামরিক গোয়েন্দা পরিদপ্তরের আদলে, যার দায়িত্ব ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর গোয়েন্দা কার্যক্রম সমন্বয় করা। এনএসআই অন্যদিকে পূর্ববর্তী নাগরিক গোয়েন্দা কার্যক্রম থেকে বর্তমান রূপে বিকশিত হয়েছে। এর বিস্তৃত আভ্যন্তরীণ নিরাপত্তা, আন্তঃসীমান্ত ম্যান্ডেট নিয়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই দুই সংস্থায় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়েছে: রাজনৈতিক অপব্যবহার, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ক্ষয় এবং তাদের প্রাতিষ্ঠানিক মূল ম্যান্ডেট থেকে বিচ্যুতি। অধিকাংশ কার্যকর গণতন্ত্রে এই মডেলটি বেশ সামঞ্জস্যপূর্ণ। একটি ত্রিবাহিনী সামরিক গোয়েন্দা পরিদপ্তর রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে মূল্যায়ন সরবরাহ করে এবং একটি পৃথক নাগরিক সংস্থা আভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তঃসীমান্ত বিষয় দেখে। দুটির মধ্যে স্পষ্ট সীমারেখা থাকে। ভারতের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এবং রয়ের এই অঞ্চলে একটি তুলনামূলক উদাহরণ। পাকিস্তানের আইএসআই নিজস্ব নানা বিতর্ক থাকা সত্ত্বেও অন্তত একই ধরনের বিভাজনের নীতিতে গঠিত হয়েছিল। বাংলাদেশের ডিজিএফআই এর কাজ ছিল সামরিক গোয়েন্দা ক্ষেত্রে কেন্দ্রীভূত থাকা, বহিসামরিক হুমকি মূল্যায়ন, প্রতিরক্ষা অবকাঠামোকে অনুপ্রবেশ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে রক্ষা করা এবং সশস্ত্র বাহিনীর কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। এনএসআই এর কাজ ছিল আভ্যন্তরীণ স্থিতিশীলতা দেখা, আভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলন পর্যবেক্ষণ করা, শুধুমাত্র যতটা তা জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং আন্তঃসীমান্ত গোয়েন্দা তথ্য বিনিময়। তথ্যগতভাবে দুটি সংস্থা একে অপরের পরিপূরক ছিল, কিন্তু বাস্তবে দুটি একই নকশা থেকে বিচ্যুত হয়েছে। গত দেড় দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো উভয় সংস্থাকে রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে ব্যবহার করা। বিশেষত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে প্রচলিত গোয়েন্দা কার্যক্রমে মনোনিবেশ করার পরিবর্তে ডিজিএফআই বারংবার আভ্যন্তরীণ রাজনৈতিক নজরদারিতে জড়িয়ে পড়ে।
বিরোধী দলীয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুশীল সমাজের কর্মীদের উপর নজরদারি এবং কিছু নথিভুক্ত ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দ্বারা তদন্তকৃত গুমের অভিযোগের সাথে প্রকাশ্যে যুক্ত হওয়া, এনএসআই যার যথাযথ মনোযোগ হওয়া উচিত ছিল সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও আন্তঃসীমান্ত হুমকি মূল্যায়ন, একইভাবে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী সংগঠকদের ট্র্যাক করার দিকে পুনর্নির্দেশিত হয়। এটি কেবল আভ্যন্তরীণ সমালোচনা নয়, এটি হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী গোষ্ঠীর মতো প্রতিষ্ঠানগুলোর প্রতিধ্বনি, যারা বছরের পর বছর বাংলাদেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর বিচার বহির্ভূত আটকে ভূমিকা নিয়ে নির্দিষ্ট উদ্বেগ তুলে ধরেছে, নির্দিষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। এই রাজনীতিকরণ প্রায় অনিবার্যভাবে আভ্যন্তরীণ দুর্নীতি ও দুর্বল জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করেছে। যখন রাজনৈতিক আনুগত্যকে যোগ্যতার উপরে পুরস্কৃত করা হয়, তখন আভ্যন্তরীণ তদারকির চেইন ক্ষয়ে যেতে শুরু করে। কর্মকর্তারা নিজেদের এমন কাজে বাধ্য হতে দেখেন যা প্রকৃত জাতীয় নিরাপত্তা প্রয়োজনের পরিবর্তে শাসক সরকারের স্বার্থ রক্ষা করে এবং প্রকৃত প্রতিরক্ষা বা সন্ত্রাস বিরোধী কাজের জন্য নির্ধারিত সম্পদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রমে অপচয় হয়। সময়ের সাথে সাথে এটি শুধু প্রতিটি সংস্থার মূল মিশনকেই ক্ষতিগ্রস্ত করেনি, এটি বৃহত্তর আন্তর্জাতিক গোয়েন্দা সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা দুর্বল করেছে, যেখানে অংশীদার সংস্থাগুলোর মধ্যে আস্থা মূলত পেশাদার নিয়মনীতি ও বিচক্ষণতার উপর নির্ভর করে। মূল ম্যান্ডেট থেকে এই বিচ্যুতি একটি দ্বিতীয় অধিক গঠনমূলক মূল্য বহন করে এসেছে। যখন ডিজিএফআই আভ্যন্তরীণ রাজনৈতিক কাজে নিমজ্জিত থাকে, তখন এর প্রকৃত কাজ বহিঃসীমান্ত বা বহিঃসামরিক হুমকি ট্র্যাক করা, এমন একটি অঞ্চলে যেখানে ভারত, মিয়ানমার এবং বৃহত্তর বঙ্গোপসাগর নিরাপত্তা গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবহেলার শিকার হয়। একইভাবে যখন এনএসআই এর মনোযোগ অভ্যন্তরীণ ভিন্নমত দ্বারা শোষিত হয়, তখন উগ্রবাদী নেটওয়ার্ক, আন্তঃসীমান্ত পাচার এবং বৈদেশিক গোয়েন্দা অনুপ্রবেশ থেকে আসা প্রকৃত হুমকিগুলো কম কঠোর তদারকি পায়। বাংলাদেশের ভূগোল প্রায় সম্পূর্ণরূপে ভারত দ্বারা পরিবেষ্টিত। মিয়ানমারের সাথে এক উত্তেজনাপূর্ণ সামুদ্রিক সীমান্ত ইতিহাস, যা শুধুমাত্র 2012 সালের ITLOS রায় এবং 2014 সালে স্থায়ী সালিসি আদালতের সামুদ্রিক সীমানা নির্ধারণ রায়ের মাধ্যমে সমাধান হয়েছে। বহিঃসতর্কতাকে বিলাসিতা নয়, বরং একটি মৌলিক প্রয়োজন বানায়, যা রাজনীতিকৃত সংস্থাগুলো সরবরাহ করতে কম সক্ষম। এই ব্যর্থতাগুলোর প্রভাব নিরাপত্তা রাজনীতি এবং সমাজে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। জনগণের আস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে, কারণ সাধারণ নাগরিকরা ক্রমশ এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয় নিরাপত্তার রক্ষক নয়, বরং দমন পীড়নের হাতিয়ার হিসাবে দেখতে শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের প্রধান উন্নয়ন ও নিরাপত্তা অংশীদারদের অন্তর্ভুক্ত করে এই সংস্থাগুলোর সাথে যুক্ত মানবাধিকার উদ্বেগ নিয়ে ক্রমশ সোচ্চার হয়ে উঠেছে, যা একটি এমন সময়ে কূটনীতিক সম্পর্ককে জটিল করে তুলেছে যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রতিযোগিতা, বিশেষত আঞ্চলিক প্রভাবের জন্য ভারত চীন প্রতিযোগিতা, একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন বাংলাদেশি নিরাপত্তা অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। পেশাদারিত্ব, সততা ও কার্যকারিতা পুনর্গঠনের জন্য বিভিন্ন দিক থেকে ব্যাপক সংস্কার প্রয়োজন। প্রথম ও সবচেয়ে জরুরি হল রাজনৈতিক প্রভাবমুক্তকরণ ও জবাবদিহিতা। উভয় সংস্থার রাজনৈতিক নির্দেশনা থেকে প্রকৃত স্বাধীনতা প্রয়োজন, কঠোরভাবে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে কেন্দ্রীভূত থেকে সম্ভবত একটি স্বাধীন তদারকি সংস্থার অধীনে, যা তাদের দলীয় উদ্দেশ্যে ব্যবহার রোধ করার ক্ষমতাপ্রাপ্ত। পাশাপাশি বাধ্যতামূলক আর্থিক ও কার্যক্রম
নিরীক্ষা এবং অপব্যবহারের জন্য বাস্তব শাস্তিমূলক ব্যবস্থা থাকতে হবে। দ্বিতীয়টি হল মিশনের স্পষ্ট পুনঃসংজ্ঞা, রিডিফাইন করতে হবে। ডিজিএফআইকে তার মূল সামরিক গোয়েন্দা ভূমিকায় ফিরতে হবে। বহি হুমকি পর্যবেক্ষণ, প্রতিরক্ষা সম্পদ সুরক্ষা এবং পাল্টা অনুপ্রবেশ কাজ। এনএসআইকে আভ্যন্তরীণ রাজনৈতিক নজরদারির পরিবর্তে যথাযথ আভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তঃসীমানা গোয়েন্দা কার্যক্রমে পুনরায় মনোনিবেশ করতে হবে, যা প্রতিটির জন্য একটি সংশোধিত সংকীর্ণ আইনি ম্যান্ডেটের মাধ্যমে আনুষ্ঠানিক করতে হবে। তৃতীয়ত, পেশাগত প্রশিক্ষণ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রশিক্ষণের বিনিয়োগ, মানবাধিকার শিক্ষা, নৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতি এবং বর্তমান প্রজন্মের প্রযুক্তিগত সক্ষমতা রাজনৈতিক সংযোগের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির সাথে মিলিত হয়ে ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি পুনরুদ্ধার করবে। চতুর্থত, স্বচ্ছতা ও জনআস্থা সক্রিয়ভাবে পুনর্গঠনের প্রয়োজন। বাজেট ও বৃহত্তর কার্যক্রমের উপর বার্ষিক জনসমক্ষে প্রতিবেদনের মতো ব্যবস্থার মাধ্যমে এবং মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সাথে কাঠামোগত সংলাপের মাধ্যমে, যা আইনি ও মানবাধিকার সীমার মধ্যে কাজ করার একটি বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি প্রদর্শন করে। পঞ্চমত, দুই সংস্থার মধ্যে সমন্বয় শক্তিশালী করা প্রয়োজন। দায়িত্বের স্পষ্ট সীমারেখা নির্ধারণ করে, যা ঐতিহাসিকভাবে অদক্ষতা ও তদারকিতে শূন্যতা তৈরি করা ও ওভারল্যাপ ও এখতিয়ার সংঘাত বন্ধ করবে। পরিশেষে বহি প্রভাব থেকে উভয় সংস্থাকে রক্ষা করা প্রকৃত সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর উপর নিজেদের এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্য প্রভাব খুঁজেছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়, এবং একটি নিরাপত্তা ব্যবস্থা যাকে বহিঃশক্তি প্রতিযোগীকে টানতে পারে তা একটি কৌশলগত দুর্বলতা, সম্পদ নয়। ডিজিএফআই ও এনএসআই বাংলাদেশের জাতীয় কাঠামোর অপরিহার্য স্তম্ভ থেকে যায়, কিন্তু বছর পর বছর রাজনৈতিক অপব্যবহার, প্রাতিষ্ঠানিক বিচ্যুতি এবং জবাবদিহিতার ব্যর্থতা গভীর ক্ষতি রেখে গেছে। তাদের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে উল্লেখিত সমন্বয়, রাজনৈতিক প্রভাব মুক্তকরণ, মিশনের স্পষ্টতা, পেশাগত উন্নয়ন, স্বচ্ছতা এবং আন্তঃসংস্থা সমন্বয় কথার মধ্যে নয়, বরং বাধ্যতামূলক গঠনমূলক পরিবর্তন হিসাবে বাস্তবায়িত করা প্রয়োজন। তখনই এই প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যে ফিরে যেতে পারবে, পেশাদার, স্বাধীন এবং সক্ষম রক্ষক হিসাবে, যারা একটি ক্রমবর্ধমান জটিল আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি পরিবেশে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে। ধন্যবাদ।